রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মণিহারা। সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পটির ভাষা সামান্য সহজ করা হয়েছে। অডিও পরিবেশনার সুবিধার্থে অল্প কিছু রূপান্তরও করা হয়েছে। মণিমালিকার চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি, গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে সৌভিক সাহা, শব্দ নিয়ন্ত্রণ ও আবহ অরিজিৎ পাল। শুরু হচ্ছে মণিহারা প্রথম পর্ব। সেই ভাঙাচোরা বাঁধাঘাটের ধারে আমার বোট লাগানো ছিল। তখন সূর্য অস্ত গিয়েছে। বোটের ছাদের উপরে মাঝি নামাজ পড়ছে। পশ্চিমের জ্বলন্ত আকাশপটে তার নীরব উপাসনার ছবি বারে বারে আঁকা হয়ে যাচ্ছিল। স্থির রেখাহীন নদীর জলের উপরে একের পর এক রঙের খেলা চলেছে। জানলা ভাঙা, বারান্দা ঝুলে পড়া, বিরাট বাড়িটার সামনে শিকড় পেরিয়ে পড়া ঘাটের উপরে সন্ধেবেলায় একা বসে আমার শুকনো চোখের কোণ ভিজবে ভিজবে করছে। এমন সময়ে মাথা থেকে পা পর্যন্ত হঠাৎ চমকে উঠে শুনলাম, মশায়ের কোথা থেকে আসা হচ্ছে। দেখলাম ভদ্রলোকটি অত্যন্ত রোগা। ধুতির ওপরে ময়লা তেল চিটে আসামি মটকার বোতাম খোলা চাপকান। কর্মক্ষেত্র থেকে যেন কিছুক্ষণ আগেই ফিরেছেন এবং যে সময়ে কিছু জলখাবার খাওয়া উচিত ছিল সে সময়ে হতভাগ্য নদী তীরে সন্ধ্যের হাওয়া খেতে এসেছেন। ভদ্রলোক সিঁড়ির ধারে এসে বসলেন। আমি বললাম, আমি রাঁচি থেকে আসছি। কি করা হয়? ব্যবসা করি। কিসের ব্যবসা? হরিতুকি, রেশমের গুটি এবং কাঠের ব্যবসা। কি নাম? একটু থেমে একটা নাম বললাম, কিন্তু সেটা আমার নিজের নাম নয়। ভদ্রলোকের কৌতূহল মিটল না। আবার প্রশ্ন করলেন, এখানে কি করতে আসা হয়েছে? আমি বললাম, বায়ু পরিবর্তন। লোকটি কিছু আশ্চর্য হয়ে জানালেন, আজ প্রায় 6 বছর ধরে এখানকার বায়ু এবং সেই সঙ্গে রোজ কুইনাইন খেয়েও তিনি কোনো ফল পাননি। তিনি বললেন, এখানে কোথায় থাকবেন? আমি ঘাটের উপরের পুরনো বাড়িটা দেখিয়ে বললাম, এই বাড়িতে। লোকটির মনে বোধহয় সন্দেহ হলো যে আমি এই পোড়ো বাড়িতে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছি, কিন্তু এ নিয়ে কোনো তর্কে গেলেন না। শুধু আজ থেকে 15 বছর আগে এই অভিশাপগ্রস্ত বাড়িতে যে ঘটনাটা ঘটেছিল তারই বিস্তারিত বর্ণনা দিলেন। লোকটি এখানকার স্কুল মাস্টার। তার রোগা মুখে একটা মস্ত টাকের নিচে একজোড়া বড় বড় চোখ। কোটরের ভেতর থেকে অস্বাভাবিক জল জল করছিল। মাঝি নামাজ পড়া শেষ করে রান্নার কাজে মন দিয়েছে। সন্ধ্যের শেষ আভাটুকু মিলিয়ে গিয়ে ঘাটের উপরের জনশূন্য অন্ধকার বাড়িটা প্রকাণ্ড প্রেত মূর্তির মতো নিস্তব্ধ দাঁড়িয়ে রইল। স্কুল মাস্টার বললেন, আমি এই গ্রামে আসার প্রায় 10 বছর আগে এই বাড়িতে ফণীভূষণ সাহা থাকতেন। তিনি তার পুত্রহীন পিতৃব্য দুর্গামোহন সাহার প্রচুর বিষয় সম্পত্তি এবং ব্যবসার উত্তরাধিকারী হয়েছিলেন, কিন্তু তাকে একালে ধরেছিল। তিনি লেখাপড়া শিখেছিলেন এবং জুতো পরে সাহেবের আপিসে ঢুকে খাঁটি ইংরেজি বলতেন। তার ওপর আবার দাড়ি রেখেছিলেন। সুতরাং সাহেব সওদাগরের কাছে তার উন্নতির কোনো সম্ভাবনাই ছিল না। আবার ঘরের মধ্যেও এক উপসর্গ জুটেছিল। তার স্ত্রীটি ছিলেন সুন্দরী। একে কলেজে পড়া, তার উপরে সুন্দরী স্ত্রী। সুতরাং সেকালের চাল চলন আর থাকল না। এমনকি অসুস্থ হলে অ্যাসিস্ট্যান্ট সার্জনকে ডাকা হতো। মশাই নিশ্চয়ই বিবাহিত, অতএব এ কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি
কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। যে দুর্ভাগা পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়, সে যে কুশ্রী অথবা দরিদ্র তা নয়, সে অত্যন্ত নিরীহ। স্ত্রীলোক পুরুষকে ভুলিয়ে নিজের ব্যক্তিগত শক্তিতে ভালোবাসা আদায় করে নিতে চায়। স্বামী যদি নিতান্তই ভালো মানুষ হয়ে সে সুযোগটুকু না দেয়, তবে স্বামীর ভাগ্য মন্দ এবং স্ত্রীর তার চেয়েও বেশি। অভাগা ফণিভূষণ নিতান্ত ভালো মানুষ ছিলেন। ব্যবসাতেও সুবিধে করতে পারেননি, সংসারেও না। ফণিভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় আদর, ঢাকাই শাড়ি এবং বাজু বন্ধ পেয়ে যেত। সে কেবল নিত, কিছু দিত না। তার নিরীহ এবং নির্বোধ স্বামীটিও মনে করত দান করলেই বুঝি প্রতিদান পাওয়া যায়। একেবারে উল্টো বুঝেছিল আর কি। এর ফল হলো যে মণিমালিকা স্বামীকে ঢাকাই শাড়ি আর বাজু বন্ধ জোগাবার একটা যন্ত্র বলে মনে করত। এমন যন্ত্র যে কোনোদিন তার চাকায় এক ফোঁটা তেল দেওয়ারও দরকার হয় না। ফণিভূষণের জন্মস্থান ফুলবেড়ে। ব্যবসা করতেন এখানে, বেশিরভাগ সময় এইখানেই তাকে থাকতে হতো। ফুলবেড়ের বাড়িতে তার মা ছিল না, তবু পিসি, মাসি ও অন্য 5 জন ছিল। কিন্তু ফণিভূষণ পিসি, মাসি ও অন্য 5 জনের সুবিধের জন্য সুন্দর স্ত্রী বিয়ে করেননি। স্ত্রীকে তিনি 5 জনের কাছ থেকে এনে এই কুঠিতে একলা নিজের কাছেই রেখেছিলেন। স্ত্রীটি বেশি কথাবার্তা বলতো না। পাড়া প্রতিবেশীদের সঙ্গেও তার মেলামেশা বেশি ছিল না। ব্রত উপলক্ষে 2 ব্রাহ্মণকে খাওয়ানো বা বৈষ্ণবীকে 2 পয়সা ভিক্ষে বেশি দেওয়া, এসব কিছুই সে করত না। তার হাতে কোনো জিনিস খরচ হতো না। কেবল স্বামীর আদরগুলো ছাড়া আর সমস্তই সে জমা করে রাখত। আশ্চর্যের বিষয় এই যে সে তার নিজের রূপ লাবণ্য থেকেও যেন লেশ মাত্র অপব্যয় ঘটতে দিত না। লোকে বলে তার 24 বছরের সময়ও তাকে 14 বছরের মতো কাঁচা দেখতে ছিল। বিধাতা তাকে সন্তান সুখ থেকে বঞ্চিত করেছিলেন, অর্থাৎ তাকে এমন কিছু একটা দিলেন না যাকে সে নিজের লোহার সিন্ধুকের মণিমাণিক্যের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কিন্তু মণিমালিকা কাজকর্মে মজবুত ছিল। কখনোই সে লোকজন বেশি রাখত না। যে কাজ সে নিজে করতে পারে, সে কাজে অন্য কেউ বেতন নিয়ে যাবে, তা সে সহ্য করতে পারত না। সে কারো জন্য চিন্তা করত না, কাউকে ভালোবাসত না। কেবল কাজ করত আর জমা করত। এই জন্য তার রোগ, শোক, তাপ কিছুই ছিল না। অপরিমিত স্বাস্থ্য, অবিচলিত শান্তি এবং সঞ্চিত সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করত। যদিও রান্নায় নুন কম হতো না এবং পানে চুনও বেশি হতো না, তবুও ফণিভূষণ কিসের যেন অস্বস্তি অনুভব করতেন। স্ত্রীর কোনো দোষ ছিল না, কোনো ভুল ছিল না, তবু স্বামীর কোনো সুখও ছিল না। তিনি তার সহধর্মিনী শূন্য হৃদয়ে ভরাবার জন্যে কেবল হীরা মুক্তোর গহনা ঢালতেন, কিন্তু সেগুলো পড়ত গিয়ে লোহার সিন্ধুকে। হৃদয়ে শূন্যই থাকত। ঠিক এই সময় আশেপাশের ঝোপের মধ্য থেকে শেয়ালগুলো চিৎকার করে উঠল। মাস্টার মশাইয়ের গল্পের স্রোতে মিনিট কয়েকের জন্য বাধা পড়ল। ঠিক মনে হলো সেই অন্ধকারে কৌতুকপ্রিয় শেয়ালের দল মাস্টার মশাইয়ের গল্প শুনে মাঝে মাঝে অট্ট হাসি হেসে উঠতে লাগল। শেয়ালের ডাক থেমে গেলে জলস্থল দ্বিগুণ নিস্তব্ধ হওয়ার পর মাস্টার
সন্ধ্যের অন্ধকারে তার বড় বড় চোখ পাকিয়ে গল্প বলতে লাগলেন। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মণিহারা, প্রথম পর্ব। এমন আরো অনেক গল্পের জন্য সঙ্গে থাকুন ক্লিক অ্যাপের।